কি? প্রেম ফ্রিজ থেকে তাড়াতাড়ি ঠান্ডা পানি এনে মুক্তির হাতে ঢালছে। পোড়া জায়গাটার সাথে সাথে লাল হয়ে গেছে। রুনা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, কেমন করে হলো? এমনটা তো আগে কখনো হয়নি। মুক্তি তো সবসময় রান্না করছে। মুক্তির হাত খুব জ্বলছে, জ্বলনে হাতটা কাঁপছে। বুয়া প্রেমের কাছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছে। প্রেম পানি ঢালছে। পানি ঢালা বন্ধ করলে মুক্তি জ্বলন বাড়ছে। মা, আমার চোখের সামনে ইমা মুক্তির হাতে গরম তেল ঢেলে দিয়েছে। ইমা ঢুক গেল। প্রেম সঙ্গে সঙ্গে চোখ লাল করে ইমার দিকে তাকালো। জি খালাম্মা, আমিও দেখছি ইমা আফা মুক্তি আফার হাতে ইচ্ছা কইরা গরম তেল ঢাইলা দিছে। রুনা বেগমের মুখে কথা নেই, উনি কি বলবেন বুঝতে পারছেন না। প্রেম সঙ্গে সঙ্গে ইমার দিকে তেড়ে গেল, হুঙ্কার দিয়ে বলল, কি করলে তুমি এটা? হ্যাঁ, কি সমস্যা তোমার? বলো বলো আমাকে। রুনা বেগম ইমার সামনে থেকে প্রেমকে সরিয়ে নিয়ে এলেন। রুনা বেগমেরও খুব রাগ হচ্ছে, কিন্তু উনি ইমাকে কিছু বলতে পারবেন না। ইমা এই বাড়িতে মেহমান হিসেবে আছে। রুনা বেগম ইমাকে কিছু বললে বিষয়টা খারাপ দেখাবে। ইমা চোখের পানি ফেলে বলল, আমি কিচ্ছু করিনি, মুক্তি ওর হাতে গরম তেল ফেলে দিয়েছে। মিথ্যে বলিস না ইমা, আমি নিজের চোখে দেখেছি তুই মুক্তির হাতে গরম তেল ফেলে দিয়েছিস। বুয়া মুক্তির হাতে ঠান্ডা পানি ঢালতে ঢালতে বলল, আমিও তো দেখছি। ইমা বুয়াকে খুব জোর গলায় একটা ধমক দিল। বুয়া কেঁপে উঠল। প্রেম আবারও রুনা বেগমকে ছাড়িয়ে ইমার কাছে এগিয়ে এলো। গলা নামিয়ে কথা বলো, তুমি একটা মেয়ে, না হলে এই মুহূর্তে আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। প্রেমের চোখ দেখে ইমা ভয় পেয়ে কাঁদছে। রুনা বেগম প্রেমকে সরিয়ে নিয়ে এলেন। প্রেম রুনা বেগমের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা তুমি দেখছো না ও কি রকম একটা কাজ করেছে? তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন এমন করলো। মুক্তিকে নিয়ে ওর কি সমস্যা? প্রেম চুপ কর। হিমা, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। ইমা প্রেমের কথায় থতমত খেয়ে গেল। প্রেম কি বলছিস তুই এসব? মুক্তি ব্যথায় এতক্ষণ একটা কথাও বলতে পারল না, কিন্তু এখন সে খুব কষ্টে বলল, ইমা কিছু করেনি, আমার অসাবধানতায় এরকমটা হয়েছে, ওকে কিছু বলবেন না। প্রেম এবার মুক্তির দিকে তাকালো। সে দ্রুত পায়ে মুক্তির কাছে গিয়ে দেখে পোড়া জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। মুক্তির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার খুব ব্যথা করছে। ইমাকে বাঁচানোর জন্য তোর মিথ্যে বলতে হবে না মুক্তি, আমি সব দেখেছি, তুই শুধু মিথ্যে কথা বলিস না। প্রেম তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল, কিন্তু উনি ফোন রিসিভ করছেন না। প্রেম আর অপেক্ষা করতে পারল না। প্রেম মুক্তির অন্য একটা হাত ধরে প্রিয়াকে বলল, প্রিয়া তুই আইস ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি, মুক্তিকে নিয়ে হসপিটালে যেতে হবে। এই কথা বলে প্রেম মুক্তিকে এক প্রকার টেনে নিয়ে গেল। মুক্তি যেতে যেতে বলল, হসপিটালে যেতে হবে না। প্রেম মুক্তির কথার কোনো কর্ণপাত করল না। প্রিয়া তাড়াতাড়ি করে আইস ব্যাগ নিয়ে ওদের পিছন পেছন গেল। প্রেম ড্রাইভারকে বলল গ্যারেজ থেকে গাড়ি বের করতে। প্রেম মুক্তিকে গাড়িতে উঠিয়ে দিয়ে তার পাশে গিয়ে বসলো। প্রিয়া মুক্তির ওপর পাশে এসে বসলো। প্রেম ড্রাইভারকে বলল কাছের কোনো হসপিটালে নিয়ে যেতে। প্রেম প্রিয়ার কাছ থেকে আইস ব্যাগটা নিয়ে মুক্তির হাত ধরে রেখেছে। মুক্তির হাতের পোড়া জায়গাটা ক্রমশই কালো আর কুঁচকে আসছে। ব্যথায় মুক্তির চোখের পানি অনবরত পড়ছে। মুক্তি খুব ব্যথা করছে তাই না? মুক্তি মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম মুক্তির চোখের পানি মুছে দিল। তার চোখও ছলছল করে উঠল। ড্রাইভার কাছেই একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করালো। প্রেম গাড়ি থেকে মুক্তিকে নিয়ে নেমে হসপিটালের ভিতরে চলে গেল। প্রেম সরাসরি ডক্টর জিয়া চেম্বারে ঢুকে গেল। ডক্টর জিয়ার চেম্বারে ঢুকে সবাই অবাক হয়ে গেল, কারণ ওই চেম্বারে ডক্টর জিয়ার সাথে ডক্টর আকাশও বসেছিল। আকাশ ওদের দেখে অবাক হয়ে গিয়ে এলো। আরে তোমরা এখানে, কি ব্যাপার? এই কথা বলতে বলতে ডক্টর আকাশের চোখ পড়ল মুক্তির হাতের পোড়া জায়গাটার উপর। আকাশ উদ্বিগ্ন হয়ে বলল, মুক্তি তোমার হাত এভাবে পড়লো কি করে? প্রেম মুক্তিকে আকাশের সামনে থেকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। আসলে আকাশ ভাইয়া, গরম তেল পড়ে গেছে মুক্তির হাতে। কি? ও মাই গড! ডক্টর জিয়া এগিয়ে গিয়ে একজন নার্সকে ডাকলেন। সঙ্গে সঙ্গে সার্জিক্যাল ট্রে হাতে করে একজন নার্স এগিয়ে এলো। নার্স মুক্তির সামনে বসলো। ডক্টর আকাশ এগিয়ে গিয়ে নার্সকে উঠিয়ে নিজে মুক্তির সামনে বসালো। মুক্তি, ভয় পেও না, আমি আছি। প্রেম ভুরু কুচকালো। আকাশ আস্তে আস্তে মুক্তির পোড়া জায়গাটা ড্রেসিং করে সেখানে ব্যান্ডেজ করে দিল। বেশি ব্যথা করছে? আকাশ সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে চেম্বারের বাইরে চলে গেল। আকাশ যাওয়ার পর প্রেম ডক্টর জিয়াকে বলল, ডক্টর, মুক্তির যাতে ব্যথা না করে সেই জন্য কিছু ওষুধ লিখে দিন প্লিজ। জি জি অবশ্যই, আমি ওষুধ লিখে দিচ্ছি। তবে ব্যথা কিন্তু এত তাড়াতাড়ি কমবে না, জায়গাটা খুব খারাপভাবে পুড়ে গেছে। তবে ব্যথার মাত্রাটা একটু কমবে। ডক্টর জিয়া প্রেসক্রিপশনটা লিখে প্রেমের হাতে দিতে
যাবে ঠিক তখনই আকাশ চেম্বারে ঢুকে তার হাতের ওষুধগুলো টেবিলের উপর রেখে সেগুলো থেকে একটা ওষুধ বের করে মুক্তির হাতে দিল। আচ্ছা নাও, এগুলো খেয়ে নাও। মুক্তি ওষুধগুলো খেয়ে নিল। ডক্টর তো ওষুধ লিখে দিয়েছেন। আমার লেখা ওষুধ আর দরকার নেই। ডক্টর আকাশ ঠিক এই ওষুধগুলোই রোগীকে খাইয়ে দিয়েছে। ডক্টর জি আকাশকে উদ্দেশ্য করে বলল। ডক্টর আকাশ, রোগীকে দেখে এত উতলা হয়ে পড়লেন, নিজের হাতে ঔষধও খাইয়ে দিলেন। রোগী কে হয় আপনার? চেম্বারের দরজা থেকে উত্তর এলো ডক্টর আকাশের মনের মানুষ। সবাই একসাথে দরজার দিকে তাকালো। ডক্টর আনিকা এগিয়ে এসে মুক্তিকে দেখিয়ে ডক্টর জিয়াকে বলল, ও হচ্ছে ডক্টর আকাশের মনের মানুষ। আকাশ হাসলো। প্রেম আনিকার দিকে ভুরু কুচকে তাকালো। আনিকা মুক্তির সামনে গিয়ে বলল, আমি ডক্টর আনিকা, ডক্টর আকাশের বন্ধু। আমরা বিদেশে একসাথে পড়াশোনা করেছি। আকাশ ওর ফোন থেকে আমাকে তোমার ছবি দেখিয়েছে, তাই আমি প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছি। মুক্তির হাত প্রচন্ড জ্বলছে, কিন্তু তারপরও সে ডক্টর আনিকার সাথে হাসলো। ডক্টর আনিকা মুক্তির গালে হাত রেখে বলল, সত্যি তুমি খুব সুন্দর। ঠিক এর জন্যই আমার বন্ধু তোমার জন্য পাগল হয়েছে। প্রেমের এবার প্রচন্ড রাগ হচ্ছে। সে ডক্টর জিয়ার সামনে কিছু টাকা রাখলো। সরি, এই টাকা আমি নিতে পারবে না। আমি তো কিছুই করিনি, সবটাই ডক্টর আকাশ করেছে। প্রেম টাকাটা তুলে পকেটে রেখে দিল। প্রেম আকাশকে উদ্দেশ্য করে বলল, মুক্তির হাত খুব ব্যথা করছে, ওর রেস্ট প্রয়োজন, আমাদের এখন যেতে হবে। হ্যাঁ সত্যি, মুক্তির রেস্ট প্রয়োজন। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি তোমার জন্য চিন্তা করব মুক্তি, তুমি ভালো থেকো। প্রেম মুক্তির হাত ধরে আকাশের সামনে থেকে মুক্তিকে নিয়ে চলে গেল। আকাশ মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ডক্টর আনিকা আকাশের মুখের দিকে তাকিয়ে আছে। প্রেম ইমার সব জিনিসপত্র মুক্তির রুম থেকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে। মুক্তি, প্রিয়া আর ইমা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ইমা কাঁদছে, কিন্তু তার রাগান্বিত দৃষ্টি মুক্তির দিকে। প্রেম কি করছে সেসব? এটা ঠিক হচ্ছে না বাবা। আর ও যে মুক্তির সাথে এরকম করলো সেটা ঠিক হয়েছে? ইমার মুক্তির সাথে থাকার দরকার নেই, ও অন্য ঘরে শিফট হয়ে যাক। এই কথাটা তো ভালো করেও বলা যায়, এরকম করে ব্যবহার করার দরকার ছিল না। আমি ওর জিনিসপত্র শুধু ঘরের বাহিরে বের করেছি। আমার উচিত ছিল ওর সবকিছু সহ ওকে বাড়ি থেকে বের করে দেয়া। সেই তুলনায় আমি তো ওর সাথে ভালো ব্যবহারই করেছি। এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না। মুক্তির খুব খারাপ লাগছে ইমার জন্য। ইমা ঘরে ঢুকে রুনা বেগমকে উদ্দেশ্য করে বলল, চাচি তুমি আমার জন্য চিন্তা করো না, আমার প্রেম ভাইয়ার কথায় খারাপ লাগেনি। আর আমি এসব ঘটনা বাড়িতে গিয়ে কাউকে বলবো না, আর আমি কালকেই চলে যাব। তোমার ইচ্ছে হলে তুমি এই ঘটনা যে কাউকেই জানাতে পারো, আমার তাতে কিছু আসবে যাবে না। আর হ্যাঁ, তুমি ঠিক কালকেই চলে যেও। এই কথা বলে প্রেম মুক্তির ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে প্রিয়া আর মুক্তিকে দেখে দাঁড়ালো। প্রিয়া, মুক্তিকে খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিস। প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম তার ঘরে চলে গেল। প্রিয়া, ইমার সাথে প্রেম ভাইয়ার এরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। একদম ঠিক হয়েছে, ওর জন্য ঠিক এটাই দরকার ছিল। কিছুক্ষণ পর রুনা বেগম মুক্তির ঘরে গেলেন। রুনা বেগম মুক্তিকে উদ্দেশ্য করে বললেন, খুব ব্যথা করছে তাই না মা? মুক্তি খুব ব্যথা করছে, তবুও সে বলল, না ফুপিমণি। দাঁড়া, আমি ছোট ভাইজানকে ফোন করে বলে দিই তোকে এসে দেখে যেতে, তোরও ভালো লাগবে। থাক ফুপিমণি, বাবাকে ফোন করার দরকার নেই, বাবা শুধু শুধু টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, আর শোন, তুই আর কখনো রান্নাঘরে যাবি না, আমার নিষেধ। আচ্ছা ঠিক আছে। আমি আজ রাতে তোর সাথে থাকবো। দরকার নেই ফুপুমণি। দরকার আছে। মুক্তি আর কোনো কথা বলল না। রুনা বেগম মুক্তির সাথে থাকবে, প্রেম প্রিয়ার কাছ থেকে এই কথা শুনে খুব টেনশনে পড়ে গেল। প্রিয়া, তুই কিছু একটা বুঝিয়ে মাকে মায়ের ঘরে পাঠিয়ে দে। আমি আজ রাত মুক্তির কাছে থাকতে চাই, ওর সামনে থাকলে আমার টেনশন কম হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। প্রেম খুশি হলো। রুনা বেগম মুক্তির কাছেই ছিলেন। মা, তোমাকে আজ মুক্তির কাছে থাকতে হবে না, আমি আজ মুক্তির কাছে থাকবো, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোর কাছে মুক্তিকে রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো? কোনো দরকার নেই, আমিই মুক্তির কাছে থাকবো। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি পারবো। ফুপিমণি, প্রিয়া ঠিক বলেছে, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, প্রিয়া আমার সাথে থাকুক। না না, আমি এখানে থাকবো, ও তোকে ঘুমাতে দিবে না, তোর সাথে গল্প করবে, আর একবার ঘুমিয়ে গেলে আর তোর কোনো খবরই রাখবে না। আমি ওকে চিনি। সমস্যা কি তাতে? আমার তো হাত পুড়েছে, অন্য কোনো সমস্যা হবে না। সমস্যা হতে পারে। মুক্তি আর প্রিয়া
আর কোনো কথা বলল না। প্রেম বাইরে থেকে তাদের কথা শুনছিল। প্রেম মুক্তির ঘরের সামনে থেকে নিরাশ হয়ে ফিরে গেল। বিকেলের দিকে আকাশ আর আরোহী এসেছে মুক্তিকে দেখতে। প্রেমও আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। মুক্তি অসুস্থ, তাই প্রেমের মুক্তিকে দেখতে খুব ইচ্ছে করছিল। রুনা বেগম আকাশ আর আরোহীকে দেখে খুব খুশি হলেন। আকাশ রুনা বেগমের উদ্দেশ্যে বলল, আসলে মুক্তির হাত পুড়ে গেছে শুনে আরোহী মুক্তিকে দেখার বায়না ধরলো, তাই ওকে নিয়ে এলাম। প্রেম কিছু একটা ভেবে মনে মনে হাসল। খুব ভালো করেছো বাবা, আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আকাশ আর আরোহীর কথা শুনে মুক্তি নিচে নেমে এলো। মুক্তি আরোহীর কাছে এসে বসলো। মুক্তি, এখন কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আকাশ মুক্তিকে বলল, পুরা জায়গার ব্যথাটা কমেছে? হ্যাঁ, কমেছে। আমি ওই জায়গায় একবার ড্রেসিং করে দেই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তা না হলে আবার ইনফেকশন হয়ে যাবে। না, তোমার কষ্ট করার দরকার নেই। আমি মুক্তিকে হসপিটাল থেকে ড্রেসিং করিয়ে নিয়ে আসবো। আমার কোনো কষ্ট হবে না। আর তাছাড়া এই হাত নিয়ে মুক্তির এখন বাইরে কোনোভাবে বের না হয় ভালো। প্রেম চল শক্ত করে অন্যদিকে মুখ করল। আরোহী প্রেমের কথাবার্তা সবকিছু লক্ষ্য করছে। হ্যাঁ প্রেম, আকাশ ঠিকই বলেছে। রুনা বেগম আকাশকে উদ্দেশ্য করে বললেন, আকাশ, তুমি মুক্তির হাতটা একটু দেখে দাও। আকাশ তার ফার্স্ট এড বক্সটা সাথে করে নিয়ে এসেছিল। আকাশ মুক্তির কাছে বসে মুক্তির ব্যান্ডেজটা খুলে পুরা জায়গাটা আস্তে আস্তে ড্রেসিং করে সেখানে আবার ব্যান্ডেজ করে দিল। প্রেম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আচ্ছা, দাগটা কি থেকে যাবে? আকাশ হাসলো। দাগ থাকবে না, চলে যাবে, কিন্তু একটু সময় নেবে। দাগ নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, তুমি আগে ভালো হয়ে যাও। একটু পর প্রিয়া আর বুয়া নাস্তা নিয়ে এলো। আচ্ছা, ইমা কোথায়? ওকে তো দেখছি না। ইমা আজ সকালে ওর বাড়িতে চলে গেছে। ও। প্রিয়া সোফায় বসলো। রুনা বেগম আকাশকে উদ্দেশ্য করে বললেন, আকাশ, আরোহীকে নিয়ে ঢাকায় তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তুমি কিন্তু আরোহীকে নিয়ে আমাদের বাড়িতে এসেও থাকতে পারো। আকাশ হেসে বলল, না আন্টি, ঢাকা আমার আগে থেকে আসা যাওয়া ছিল আর কি। আসলে হুটহাট করেই আমার ঢাকা আসতে হয়, তাই বাসাটা নিয়েছিলাম। আরোহী ওই বাসাতেই আছে, আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে। আকাশ আর আরোহী আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। সন্ধ্যায় আকাশ বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহী 2 কাপ কফি হাতে নিয়ে আকাশের কাছে এলো। আরোহী আকাশকে কফি হাতে দিয়ে বলল, ভাইয়া, তুমি আমাকে কাল বাড়িতে দিয়ে আসো। আকাশ এসে বলল, কেন, এখানে আর ভালো লাগছে না? কিভাবে ভালো লাগবে? তুমি বাড়িতে এই আছো, এই নেই। তুমি চলে গেলে আমার একা একা ভালো লাগে না, তাই আমি কালকেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে কাল বাড়িতে দিয়ে আসবো। ভাইয়া, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? ভাইয়া, তুমি মুক্তিকে নিয়ে তাড়াতাড়ি কিছু একটা ভাবো। আকাশ ভ্রু কুঁচকাল। হঠাৎ করে এই কথা বললি কেন? ভাইয়া, আমার মনে হয় প্রেম ভাইয়া মুক্তিকে পছন্দ করে। আকাশের বুকটা কেঁপে উঠল, মুখে চিন্তার ছাপ। কি বলছিস? কিন্তু আমার তো মনে হয়েছিল প্রেম তোকে পছন্দ করে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আমি খেয়াল করেছি প্রেম ভাইয়া শুধু মুক্তির সামনেই আমার সাথে কথা বলতো, এমনিতে আমার সাথে বেশি কথা বলতো না। আর আমি এটাও খেয়াল করেছি প্রেম ভাইয়া মুক্তিকে একটু বেশিই কেয়ার করে। প্রেম ভাইয়া যে আমাকে পছন্দ করে না, সেটা আমি প্রেম ভাইয়ার নানুর রুমেই টের পেয়েছি। ওই দিন প্রেম ভাইয়ার নানু আমাদের বিয়ের কথা বলতেই উনি হঠাৎ করেই রেগে গেলেন। তখনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। মানে প্রেম তোকে ব্যবহার করেছে? ও কি করে আমার বোনকে ব্যবহার করতে পারে? আমার বোনের মন নিয়ে খেলার কোনো অধিকার নেই ওর, এটাকে উত্তর দিতে হবে। আকাশ ক্ষিপ্ত হয়ে কথাটা বলল, ভাইয়া, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার বোন এতটা দুর্বল হৃদয়ের মেয়ে না যে সুন্দর ছেলে তার সাথে 2 দিন ভালো করে কথা বলে ও গলে যাবে। হ্যাঁ, আমার মনে হয়েছিল উনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি ওনাকে নিয়ে ভাবার আগেই আমি বুঝতে পেরে গেছি উনি আমাকে ভালোবাসেন না। তোমার আমাকে নিয়ে ওনার সাথে এই ব্যাপারে কথা বলার দরকার নেই। আমার এই ব্যাপারে বিন্দুমাত্র আফসোস নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিন্তু তবুও প্রেমের এইটা করা একদম ঠিক হয়নি। আমার ব্যাপারটা মন থেকে ফেলে নিজের ব্যাপারে ভাবো। হয়তো মুক্তিকে শক্ত করে ধরো, না হলে ওকে একেবারে ছেড়ে দাও। আমি মুক্তিকে কখনোই ছাড়তে পারবো না। আমি তো চাই মুক্তিকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। আমি জানি তুমি মুক্তিকে অনেক ভালোবাসো। তোর কি মনে হয় মুক্তিও কি প্রেমকে ভালোবাসে? সেই ব্যাপারে আমি বলতে পারবো না, তেমন কিছু আমার চোখে পড়েনি। কিন্তু আমার মনে হলো প্রেম ভাইয়া খুব চেষ্টা করছে মুক্তির মন জয় করার। যদি তোর কথাই সত্যি হয়, তাহলে আমি এটা কখনোই হতে দেব না। আমি মুক্তিকে অন্য কারোর হতে দেখতে পারবো না।
কিন্তু প্রেম ভাইয়া তো মুক্তির ফুফাতো ভাই। মুক্তির ফ্যামিলি তোমার থেকে প্রেম ভাইয়াকে বেশি সাপোর্ট করবে। আকাশ হেসে বলল, হোক ফুফাতো ভাই, তাতে কি? সেই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। এমন যদি হতো তাহলে বেশিরভাগ পরিবারেই কাজিনে কাজিনে বিয়ে হয়ে যেত। কাজিনে কাজিনে বিয়ে হওয়া ঠিক যতটা সহজ, আবার ঠিক ততটাই কঠিন। তবু আমি তোমাকে বলছি, তুমি তোমার মনটা শক্ত রাখো। আর তেমন যদি কোনো কিছু বোঝো তাহলে ঠিক ওই জায়গা থেকে নিজের মনকে শক্ত রেখে ফিরে এসো। তুই অনেক শক্ত মনের মানুষ, এটা খুব ভালো। কিন্তু আমি তো অনেক আগেই মুক্তির প্রতি দুর্বল হয়ে গেছি। আমি কি করে নিজেকে ফিরিয়ে আনবো? হ্যাঁ, আমি পারবো না ফিরতে। মুক্তিকে পেতে যা যা করতে হয় আমি তার সব কিছুই করব। আকাশ আরোহীর দিকে তাকিয়ে বলল, আমি কাল বাড়িতে যাব। বাড়িতে গিয়ে বাবা মাকে বলবো মুক্তির বাড়িতে আমাদের বিয়ের জন্য চাপ দিতে। আর মুক্তি আমাকে বলেছে ওর ফ্যামিলি, বিশেষ করে ওর বাবা, ওকে যেখানে বলবে ও সেখানেই বিয়ে করবে। তাই ওর ফ্যামিলির ব্যাপারে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। মুক্তি প্রতিদিন মুক্তমণিতে ফোন দিয়ে বাচ্চাদের খবর নেয়। আদ্রও প্রতিদিন মুক্তমণিতে ফোন করে বাচ্চাদের খবর নেয়। মুক্তমণির কেয়ারটেকার চাচা মুক্তিকে বলেছে আদ্র প্রতিদিন ফোন দেয়। মুক্তি কেয়ারটেকার চাচাকে বলেছিল আদ্র ফোন করলে বলতে, যাতে মুক্তিকে একটা ফোন করে। কেয়ারটেকার চাচা আদ্রকে বলেছে অনেকবার, কিন্তু প্রতিবারই মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। আদ্রর মাও আদ্রকে মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। মুক্তি এগুলো শুনে খুব কষ্ট হয়। সে ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছে, দুজন দুজনের উপর রাগ করেছে অনেকবার, কিন্তু এরকম ভাবে আদ্র কোনো সময় মুক্তির উপর রাগ করেনি। 2 দিনের বেশি কোনো সময় হয়নি আদ্র আর মুক্তি রাগ করে থেকেছে। আজ এতটা দিন হয়ে গেছে, আদ্র কি করে পারছে মুক্তির সাথে কথা না বলে থাকতে? মুক্তির খুব জানতে ইচ্ছে করছে। বিকেলের দিকে মুক্তি ছাদে বসে আদ্রর কথা ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি মনে মনে বলছে, আমিও তো তোর ওপর রাগ করে থাকতে পারি না আদ্র, তাহলে কেন আমি পারছি না? কারণ আমি জানি তুই কেন আমার উপর রাগ করেছিস। তুই আমাকে খুব ভালোবাসিস আদ্র। তুই হয়তো চেয়েছিলি আমি তোকে বলি আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি আমার কথা না বলে পায়েলের কথা বলাতে তুই খুব কষ্ট পেয়েছিস। কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তোকে ভালোবাসি কিনা। আমি তোকে খুব মিস করি। আমি চাই তুই সব সময় আমার পাশে থাক। আমি চাই তুই সব সময় আমার উপর রাগ দেখাস। তোর প্রতি আমার আলাদা একটা মায়া ভালোবাসা আছে, আলাদা একটা জায়গা আছে, কিন্তু সেগুলো কি বন্ধুত্ব থেকে নাকি ভালোবাসা থেকে আমি সেটা জানি না। আমি কি সত্যি তোকে জীবনসঙ্গী হিসেবে চাই নাকি সারা জীবন তোকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই? আমি খুব কনফিউজড হয়ে পড়ছি দিন দিন। তুই আমার সামনে এলে হয়তো বা আমি ঠিক হয়ে যাব, আমার মনের সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যাবে। কিছুদিন পর এক সন্ধ্যায় শায়লা চৌধুরী প্রেমের ফুফু রুনা বেগমকে ফোন করলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। রুনা কেমন আছো? প্রেম প্রিয়া কেমন আছে? জি, সবাই ভালো আছে। শোন রুনা, একটা খুশির খবর আছে। আমার ছেলে তমালের তো বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেল, তাই তোমাকে ফোন দিলাম। সেটা তো খুব ভালো খবর। হ্যাঁ, এখন বিয়েতে তোমাদের আসতে হবে। বিয়ের দিন আর বেশি দেরি নেই, কাল বাদে পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। তুমি কালকেই প্রেম প্রিয়া আর মুক্তিকে নিয়ে চলে এসো। আমরা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। আপা ঠিক আছে, আমি প্রিয়া আর মুক্তিকে নিয়ে আসব, কিন্তু প্রেম তো অফিস ফেলে আসতে পারবে না। প্রেম বিয়ের দিন যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কালকেই চলে এসো। প্রেম না হয় পরেই আসবে। জি ঠিক আছে। শায়লা চৌধুরী ফোন রেখে দিলেন। সবাই রাতের খাবার খেতে বসেছে। খাবার টেবিলে রুনা বেগম প্রেমকে উদ্দেশ্য করে বললেন, প্রেম, তোর ফুপি ফোন দিয়েছিল, তোর তমাল ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। ও খুব ভালো তো। হ্যাঁ, পরশু গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। আমাদের কালকেই যেতে বলেছে। এত আগে কেন মা? তুমি গায়ে হলুদের দিন রাতে যেও, তারপরের দিন বিয়ে খেয়ে চলে এসো। এটা কি ঠিক হবে বাবা? তোর ফুপি এত করে বলছে, আর তাছাড়া আমিও তো ওনাকে বলে দিয়েছি আমরা কাল মুক্তি আর প্রিয়াকে নিয়ে চলে যাব। মুক্তি ওর যাওয়ার কথা শুনে রুনা বেগমের দিকে তাকালো। প্রেম ভুরু কুঁচকালো। ওরা কোথায় যাবে? ও মা, ওরা যাবে না বিয়েতে? তুমি যাও, ওদের যেতে হবে না। বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ছেলেরা থাকবে, ওদের আমি বিয়ের দিন নিয়ে যাব। প্রেমের কথা শুনে প্রিয়া মন খারাপ করে বলল, প্লিজ ভাইয়া, আমি যাব। আমার বিয়ে বাড়িতে খুব ভালো লাগে। না, তোর যেতে হবে না। প্রেম, প্রিয়া না গেলে তোর ফুপি রাগ করবে। তুইও যাবি বিয়ের দিন। প্রিয়াও যদি না যায় তাহলে সত্যি উনি রাগ করবে। তোদেরও খুব ভালোবাসে। আমি মুক্তি আর প্রিয়াকে দেখে রাখবো। ফুপিমণি, আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। মুক্তি চল না, দেখবি আমাদের খুব ভালো লাগবে।
না, ও তো যাবেই না, আর তুইও যাবি না। প্রিয়া মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে পড়ল। রুনা বেগম প্রিয়াকে আশ্বাস দিলেন। আচ্ছা ঠিক আছে মুক্তি, তাহলে তোর সাথে বিয়ের দিন যাবে, কিন্তু প্রেম প্রিয়াকে না নিয়ে গেলে খুব খারাপ দেখাবে। সবাই প্রিয়ার কথা জিজ্ঞেস করবে। প্রিয়া আমার সাথে যাক বাবা, তুই আর না করিস না। প্রেম রাগে খাবার টেবিল থেকে দাঁড়িয়ে বলল, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। প্রেম প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ইচ্ছে মতো রং মেখে গিয়ে ছেলেদের সামনে ঘুরিস না। যদি আমি কোনো খবর পাই তাহলে চুল ধরে বাড়িতে নিয়ে আসবো। প্রিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম চলে গেল। মুক্তি মুস্কি হাসছে। প্রিয়ার মুক্তির উপর খুব রাগ হলো। মা দেখেছো, মুক্তি হাসছে। এই কথা বলে প্রিয়া রুনা বেগমের দিকে তাকিয়ে দেখে রুনা বেগমও মুস্কি মুস্কি হাসছেন। মা তুমিও হাসছো? যাও, আমি বিয়েতে যাবই না। হ্যাঁ মা, তুই থেকে যা। তুই যা খেতে চাস আমি তোকে তাই বানিয়ে খাওয়াবো। না, তোমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি রান্নাঘরে যাবে না, হাতটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আগুনের কাছে গেলে জায়গাটায় ব্যথা করবে। যা যা দরকার লাগবে সব বুয়াকে বলবে, বুয়া করে দিবে। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার পথে রুনা বেগম আর প্রিয়াকে শায়লা বেগমের বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মুক্তির খালি বাড়িতে একটুও ভালো লাগছে না। কলেজে গেলেও একটু সময় কাটত, কিন্তু পোড়ো হাতটা ভালো করা না শুকানো পর্যন্ত রুনা বেগম নিষেধ করেছেন কলেজে যেতে। মুক্তি প্রিয়াকে খুব মিস করছে। মুক্তি এখন বুঝতে পারছে মুক্তি বাড়িতে চলে গেলে প্রিয়াও তাকে ঠিক এভাবেই মিস করে। মুক্তি ভাবছে, আদ্রটাও রাগ করে কথা বলে না। আদ্র যদি আজ জানতো আমার একা একা ভালো লাগছে না, তাহলে আজ সারাটা দিনও আমার সাথে কথা বলতো। দুপুরে মুক্তি খেয়েছে কিনা জানতে প্রেম ফোন করেছিল। মুক্তির ফোনে অনেকগুলো ফোন করছে। মুক্তি গোসল সেরে ফোন হাতে নিয়ে দেখে প্রেমের ফোন। সে হাত থেকে ফোন রাখতে যাবে, ঠিক তখনই আবার প্রেমের ফোন এলো। মুক্তি ফোন রিসিভ করলো। মুক্তি, তুমি ফোন রিসিভ করছো না কেন? ফোন ধরেই প্রথমেই ছাড়ি। কেন ফোন করেছেন? প্রেম এবার শান্ত গলায় বলল, তুমি খেয়েছো? না। এখনো খাওনি কেন? আরো পরে খাবো। আরে পরে কেন, এখনই গিয়ে খেয়ে নাও। তোমার একা একা ভালো লাগছে না, তাই না? মুক্তি কোনো কথা বলল না। আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসব। আপনি অফিস থেকে বাড়ি এসে কি করবেন? তুমি বলো, আমি কি করলে তুমি খুশি হবে? তোমাকে বুকে জড়িয়ে আদর করলে, নাকি কোলে বসিয়ে আদর করলে? মুক্তি কোনো কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল। প্রেম হাসলো। মুক্তি দুপুরের খাবার খেয়ে ঘরে চলে গেল। মুক্তি ফোনে ভিডিও দেখছে। কিছুক্ষণ পর মুক্তির ফোনে আকাশ ফোন দিল। হ্যালো, কেমন আছো মুক্তি? ভালো আছি। এই তো হাতের পোড়া জায়গাটার কি অবস্থা? এখন অনেকটাই ভালো। মুক্তি, আজ আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়েছিলেন। কেন? তোমার বাবা চাচাদের সাথে আমাদের বিয়ের কথা বলতে। মুক্তি ঢোক গেলে আকাশকে জিজ্ঞেস করলো, ওনারে কি বলছেন? তোমার বাবা বলেছেন তোমার পরীক্ষার পর আমাদের বিয়ের ব্যাপারে আবার ডাকবেন। মুক্তির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বাবার একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে। কি কথা? আমার বাবা বলছিল তোমার বাবার কথা শুনে বোঝা গেল যে উনি আমাদের বিয়েতে আপত্তি করবেন না। ও মুক্তি, তোমার পরীক্ষা তো আর 2 মাস বাকি, তাই না? হ্যাঁ। উফ, আর 2 মাস পর তুমি সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে, শুধুই আমার। তখন তোমাকে দেখার আমার যে অপূর্ণতা, তোমাকে দেখে আমি তা পূর্ণ করার চেষ্টা করব। অবশ্য তোমাকে সারা জীবন দেখলেও আমার মনে হয় না যে আমার সেই পূর্ণতা খুঁজে পাবে। মুক্তি চুপ করে আছে, কিছু বলছে না। তুমি চুপ করে আছো কেন মুক্তি? তুমি কিছু বলো, আমি যে তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। কি বলবো আমি? বলো ভালোবাসি। বিয়ে তো হয়েই যাবে, বিয়ের পরেই না হয় বলবো। আকাশ হাসলো। আমি এখন রাখি। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। আকাশ হাসলো আর মনে মনে বলল, আমি বুঝতে পেরেছি যে তুমি বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছো মুক্তি। মুক্তি আকাশের ফোন কেটে দিয়ে সাথে সাথে সুমি ভাবিকে ফোন দিল। হ্যালো বড় ভাবি। এই মুক্তি, কি করছিস? কিছু না, বসে আছি। বাড়ির কি খবর বলো তো? কোন খবরটা জানতে চাইছিস? তোর আর আকাশের বিয়ের খবর? মুক্তি না বুঝার ভান করে বলল, মানে? আরে আজকে তো আকাশের বাবা মা এসেছিল আমাদের বাড়িতে। এত অনুনয় বিনয় করেছিলেন, সত্যি সবার খারাপ লাগছিল। তারপর ছোট আব্বু বলেছেন তোর পরীক্ষার পর বিয়ের ব্যাপারে ওনাদের সাথে আবার আলাপ করবেন।
মুক্তি, আমার মনে হয় ছোট আব্বু বিয়েতে রাজি হয়ে গেছে। ডাক্তার আকাশের সাথেই তোর বিয়েটা হবে। মুক্তি কিছু বলল না। কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? দাদি তো এখন উল্টা কথা বলছে। দাদি তো ডক্টর আকাশকে খুব পছন্দ করত, কিন্তু এখন বলছে ওনার নাকি ডক্টর আকাশকে পছন্দ না। বাবার সামনে বলেছে? না, ছোট আব্বুকে বলেনি, আমার কাছে বলছিল। বড় ভাবি, তুমি ফোনটা দাদির কাছে একটু নিয়ে যাও, আমি দাদির সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ফোনটা নিয়ে যাচ্ছি। সুমি ভাবি ফোনটা দিলারা বেগমের হাতে দিলেন। মুক্তি, কেমন আছিস? ভালো আছি দাদি, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তুমি তোমার সামনে থেকে সবাইকে চলে যেতে বলো। দিলারা বেগম সবাই চলে যেতে বললেন। সবাই চলে গেছে। মুক্তি, আমি আকাশের কাছে তোর বিয়ে দিতে দিব না। আমি রিপনকে বলে প্রেমের সাথে তোর বিয়ে দিব। দাদি, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলে কষ্ট পাক। আমিও চাই না আমার বাবা কষ্ট পাক। আর তাছাড়া বিয়ে এখনো অনেক দেরি, এসব নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তুমি এখন বাবাকে কিছু বলবে না। আমি যে আমার প্রেমকেও কষ্ট পেতে দেখতে পারবো না। আমিও আমার বাবাকে কষ্ট পেতে দেখতে পারবো না। কিন্তু প্লিজ দাদি, সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও, এখন কাউকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। মুক্তি ফোন রেখে দিল। কিছুক্ষণ পর প্রেম অফিস থেকে এসে সরাসরি মুক্তির ঘরে এলো। মুক্তিকে ঘরে দেখতে না পেয়ে বারান্দায় গেল। মুক্তি বারান্দায় দাঁড়িয়ে আছে। মুক্তি মুক্তি পেছন ফিরে তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। প্রেম মুক্তির কাছে এগিয়ে গেল। তোমার মুখটা মলিন হয়ে আছে কেন? ভালো লাগছে না? মুক্তি কিছু না বলে প্রেমের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুক্তি, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। আমি এখন কোথাও যাব না। এই কথা বলে মুক্তি চলে যাচ্ছিল, ঠিক তখনই প্রেম মুক্তির হাত ধরে ফেলল। মুক্তি, গল্প ফোন করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে। মুক্তি প্রেমের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি যান, আমি যাব না। আমি একা গিয়ে কি করব? তোমাকেও যেতে হবে। আশ্চর্য, আপনার বন্ধুর বাড়িতে আমি কি করব? ও তো তোমাকে সাথে করেই নিয়ে যেতে বলেছে। ঠিক তখনই গল্পের ফোন এলো। প্রেম ফোন রিসিভ করে বলল, আমি বলেছিলাম না গল্প, ও যেতে রাজি হবে না। মুক্তিকে ফোনটা দে, আমি ওর সাথে কথা বলবো। প্রেম মুক্তিকে বলল, নাও, গল্প তোমার সাথে কথা বলবে। মুক্তি ফোন হাতে নিয়ে গল্পের সাথে কথা বলল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মুক্তি, কেমন আছো? ভালো। মুক্তি, রিদ্ধি তোমাকে খুব দেখতে চাইছে, অনেক দিন ধরে বলছিল, কিন্তু প্রেম বলল তুমি অসুস্থ ছিলে, তাই আর জোর করিনি। কিন্তু আজ তোমাকে আসতে হবে, রিদ্ধির বাবাও বাসায় আছে। তুমি প্লিজ প্রেমের সাথে চলে এসো মুক্তি। রিদ্ধির কথা বলাতে মুক্তি আর না করতে পারলো না। আচ্ছা ঠিক আছে আপু, আমি আসবো। প্রেম মুস্কি হাসলো। গল্প ফোনটা রেখে দিয়েছে। মুক্তি ফোনটা প্রেমের হাতে দিয়ে ঘরের ভেতর চলে গেল। প্রেমও তার পেছন পেছন গেল। মুক্তি, শাড়ি পরো না প্লিজ। মুক্তি ভুরু কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। না মানে এমনি বলছিলাম আর কি। ঠিক আছে, শাড়ি পরতে হবে না, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে এই কাপড়গুলো চেঞ্জ করে আসছি। মুক্তি হাসলো। প্রেম রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে বসলো। বুয়া প্রেমকে দেখে তাড়াতাড়ি করে এক কাপ কফি বানিয়ে প্রেমের সামনে রাখলো। প্রেমের সত্যি এখন কফিটা দরকার ছিল। সে কফি খেতে খেতে ফোন টিপছে। কিছুক্ষণ পর মুক্তি নিচে নেমে এলো। প্রেম মুক্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মুক্তি শাড়ি পরেছে। মুক্তি প্রেমের কথায় শাড়ি পরেছে। প্রেম ভাবতেও পারেনি প্রেমের একবার বলাতেই মুক্তি শাড়ি পরবে। সে মুক্তিকে দেখে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। চলো। প্রেম হাসলো। মুক্তি প্রেমকে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটা শুরু করলো। প্রেমের গাড়ি বাইরেই ছিল। অফিস থেকে এসে আর গ্যারেজে ঢোকায়নি। প্রেম গাড়ির সামনে দরজা খুলে দিল। মুক্তি গাড়িতে গিয়ে বসলো। তারপর প্রেম গিয়ে তার সিটে বসলো। প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিয়ে মুক্তির কানে কানে বলল, আমার অভিমানী বউ। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির ঘাড়ে পড়তেই মুক্তির চোখ বন্ধ করে ফেলল। প্রেম হাসলো। প্রেম গাড়ি চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। প্রেম খুব রোমান্টিক মুডে আছে, কিন্তু মুক্তি একেবারে অন্যমনস্ক ছিল। সে মুখটা মলিন করে বসে আছে। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। মুক্তি, কি হয়েছে? মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? জানি না। কিন্তু আমরা তো গল্প আপুর বাসায় যাচ্ছি। হ্যাঁ যাব, পরে গেলে সমস্যা নেই। আমি তোমাকে নিয়ে একা কিছু সময় কাটাতে চাই। জানি না এই সুযোগটা আর পাবো কি না। আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছি ঠিক সেখানেই যাব। আপনি গল্প আপুর বাসার দিকে
গাড়ি ঘোরান, ওনারা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা যাব তো ওইখানে, কিন্তু আমি তোমার সাথে সবার থেকে আলাদা হয়ে কিছুটা সময় কাটাতে চাই। তুমি তো আমাকে সেই সময়টুকুও দাও না।